প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আজকে আমরা সাগর আইসিটি কেয়ার থেকে তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ একটি সুখবর দিতে যাচ্ছি। সেটি হচ্ছে এইচএসসি আইসিটি সবথেকে কাঙ্ক্ষিত অধ্যায় 3 নম্বর অধ্যায় প্রথম অংশের আজকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা 3 নম্বর অধ্যায় প্রথম অংশে 23-24 সালের বোর্ড কোশ্চেন সলভ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যাপ্টার এ দেখাচ্ছে। সো চ্যাপ্টার এ অর্থাৎ 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম নিয়ে আমরা 2023 এবং 24 সালের যাবতীয় যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ডের আজকে আমরা এমসিকিউ সলভ করব। তো প্রথমে আমাদের যে এমসিকিউটি আসে সেটি হচ্ছে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত। সো বাংলা বর্ণমালা এখানে যে 4 ধরনের কোডিং সিস্টেম রয়েছে তার মধ্যে বিসিডি হচ্ছে নিউমেরিক কোড, আর বাকি 3টা কোডকে বলা হয় আলফা নিউমেরিক কোড। এই বাকি 3টি আলফা নিউমেরিক কোডের মধ্যে বাংলা বর্ণমালা সাপোর্ট করে ইউনিকোডে। এবং ইউনিকোড সম্পর্কে একটা তথ্য দিই, এটা বোর্ড বইয়ে দেওয়া আছে। 1991 সালে 24টি ভাষা নিয়ে, 24টি দেশ না কিন্তু, 24টি ভাষা নিয়ে ইউনিকোড তাদের যাত্রা শুরু করে। পরবর্তীতে 2020 সাল পর্যন্ত সংগৃহীত ভাষা হচ্ছে 154টি ভাষা। কতটি ভাষা? 154টি ভাষা। তার মানে বর্তমানে ইউনিকোড 154টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। আরেকটু তথ্য দিই, সে তথ্যটুকু হচ্ছে ইউনিকোডে হচ্ছে 16 বিটের কোড। কত বিটের কোড? 16 বিটের কোড। এটি দ্বারা 2^16 অর্থাৎ 65,536টি ভাষাকে কোডভুক্ত করা যায়। ঠিক আছে, 65,536টি ভাষাকে কোডভুক্ত করা যায়। সো 154টি ভাষার মধ্যে এই যে 154টি ভাষার আমি হিসাব দিলাম, 154টি ভাষার প্রায় 10,000 বর্ণ ইউনিকোডে রয়েছে। ঠিক আছে, প্রায় 10,000 বর্ণ অলরেডি অন্তর্ভুক্ত হয়েছে। তার মানে অদূর ভবিষ্যতে আমরা আরও 55,000 ভাষা সংযোজন করতে পারবো। আমি আরেকটু বলি, সেটি হচ্ছে ইউনিকোডে বাংলা ভাষার জন্য বরাদ্দকৃত স্থান হচ্ছে 128টি। বাংলা বর্ণমালার জন্য বরাদ্দকৃত স্থান 128টি। তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে 96টি বর্ণ। কতটি বর্ণ? 96টি। ঠিক আছে, তাহলে অদূর ভবিষ্যতে আরও 32টি বর্ণ ইউনিকোডের বাংলাতে সংযোজিত হতে পারবে। ঠিক আছে, এবং এর বাইরেও বোর্ড বইয়ের কিছু ইনফরমেশন আমি দিতে চাই। ইউনিকোডের এর মান হচ্ছে 0041, অর্থাৎ এটা একটা হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে, তাকে বাইনারি করলে আমরা এর প্রকৃত মান পেয়ে যাব। ইউনিকোডে কয়ের মান হচ্ছে 0995। আসলে বাংলা বর্ণমালার জন্য যে 128টি স্থান বরাদ্দ রয়েছে তার স্থানগুলো হচ্ছে 0980 থেকে 09FF পর্যন্ত। অর্থাৎ বিষয়টা একটু ভেঙে বলি। 0980 থেকে 09FF বলতে ধরো সরিয়ার মান হচ্ছে 0980, এটা হেক্সাডেসিমাল। সরিয়া হচ্ছে 0981, এভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে। তো যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত উত্তর ছিল ইউনিকোড। তার সম্পর্কিত আমি একটু বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম তোমাদেরকে। এরপর একটি প্রশ্ন আসে যে এমন একটি বাইনারি দেওয়া আছে, সেটির সমতুল্য অক্টাল মান কত। তো আমরা জানি আমরা ক্যালকুলেটারে কিন্তু দশমিকের মান বের করতে পারি না। তো আমরা যদি ক্যালকুলেটারে এই বাইনারি থেকে অক্টালের মান বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে যে বাইনারিটা পেয়েছি, এই যে পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝে যে দশমিক বিন্দু থাকে তাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। কি বলা হয়? তাকে বলা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। সেই র্যাডিক্স পয়েন্টের অক্টাল যেহেতু রূপান্তর করা হচ্ছে, দশমিক থেকে দুই পাশে তিনটা করে বিট নিতে হবে। কয়টা করে বিট নিতে হবে? তিনটা করে বিট নিতে হবে। 3টা বিট না হলে শূন্য দিয়ে সেই ঘাটতিটুকু পূরণ করতে হবে। তো তোমরা এই অংশটুকুর মান খুব সহজেই ক্যালকুলেটর থেকে পেয়ে গেলেও ভগ্নাংশের এই অংশটুকুর মান বের করার জন্য এই তিনটা করে 6টা বিট তোলার পরে তারপরে প্রকৃত মান বের করতে পারবে। অর্থাৎ পূর্ণাংশে আলাদা মান বের করতে হবে, ভগ্নাংশে আলাদা মান বের করতে হবে। আর তার থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি, প্রতিটি অঙ্কের নিচে আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটা হচ্ছে কি 1 2 4 ব্যবহার করব। প্রতিটা অঙ্কের নিচে 1 2 4 ব্যবহার করব, যেটা অ্যাডমিশনে তোমাদের কাজে লাগবে, কেন অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। সো দেখো, খেয়াল করে দেখো, 0 নিচে যেটা আছে সেই ভ্যালুগুলো বাদ দিয়ে দিব। সেগুলো বাদ দেওয়ার পর অবশিষ্ট ভ্যালুগুলোকে আমরা যোগের ক্ষেত্রে বিবেচনা করব। সো প্লিজ, এখানে সবগুলোই বাদ মানে এখানে ভ্যালু কত দাঁড়াচ্ছে? 0। এখানে শুধু 2 অবশিষ্ট আছে, 2 বসলো। এখানে কি অবশিষ্ট থাকে? এখানে অবশিষ্ট থাকে 1। কি থাকে? 1। এখানে অবশিষ্ট থাকে 2 + 1 3। তাহলে ভ্যালু দাঁড়ালো 31.20 অক্টাল ভ্যালু। বেস বা ভিত্তি খেয়াল করবো, অ্যান্সার হচ্ছে ক।
হ্যাঁ, একটা বাইনারি থেকে অক্টাল রূপান্তর করলে দশমিকের চারপাশে তিনটা করে বিট নেওয়া হয়। কয়টা করে বিট নেওয়া হয়? তিনটা। ঠিক আছে, অক্টালের ক্ষেত্রে। আর একটা বাইনারি থেকে যদি হেক্সা নেওয়া হয় তাহলে দশমিক বা র্যাডিক্স পয়েন্টের দুই পাশে কয়টা করে বিট নেওয়া হয়? 4 বিট করে নেওয়া হয়। কয় বিট করে নেওয়া হয়? 4 বিট করে নেওয়া হয়। হেক্সাডেসিমাল হলে 4 বিট, আর অক্টাল হলে 3 বিট। হেক্সাডেসিমাল হলে 4 বিট। এতটুকু মনে রাখলে আমার মনে হয় এই সম্পর্কিত সমাধান হবে। পরের প্রশ্নে চলে যায়। এমন একটা মান দেওয়া আছে, এখানে বলা আছে পূর্বের সংখ্যা কি। আমরা একটা কথা মাথায় রাখবো, কোনো কিছুর পূর্বের মান, ঠিক আছে, আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করে দিই। এটা ঢাকা বোর্ডের প্রশ্ন এসেছে 24 সালে। পূর্বের মান বলতে এক বিয়োগ, পূর্বের মান বলতে এক বিয়োগ। আর পরের মান বা পরবর্তী মান যদি বলা হয়, পরের মান বা পরবর্তী মান মানে এক যোগ। সেখানে সংখ্যাটা দেওয়া আছে এফ একটা সংখ্যা, বলা হয়েছে এর পূর্বের মান কত। পূর্বের মান মানে কি? এক বিয়োগ। এবং এখানে যেহেতু ABCD EF ব্যবহার করা হচ্ছে, কোনো ক্ষেত্রে যদি ABCD EF ব্যবহার করা হয় তাহলে সেটা নিঃসন্দেহে হেক্সাডেসিমাল। তাহলে এক বিয়োগ করলে এফ এর মান তো 15 থেকে এক বিয়োগ করলে 14 মানে ই, এফ বসে গেল, FE। এটা খুবই সহজ সমাধান ছিল বিগত প্রশ্নগুলোর তুলনায়। পরবর্তী প্রশ্নে চলে যায়। এখানে তিনটি সংখ্যা পদ্ধতির যোগ করতে বলা হয়েছে এবং এটি রোমানে ফলাফল দেওয়া হয়েছে। তো এরকম সমস্যার সমাধানে তোমরা যেটা করতে পারো, প্রথমে তিনটি মানকে তুলে নিবা। ঠিক আছে, এর আগেও এরকম একটা বোর্ড কোশ্চিন পড়েছিল। তো এখানে যে তিনটি মান দেওয়া আছে পরস্পর, সেই তিনটি সংখ্যা পদ্ধতি তুলে নিবা। তুলে নেওয়ার পর যে কাজটা করা লাগবে, যে আমরা সংখ্যাটা তুলে নেওয়ার পর প্রত্যেকের বাইনারি বের করব। ই এর বাইনারি, যেমন ই মানে হচ্ছে 14 এর বাইনারি হচ্ছে 1110। ঠিক আছে, কিভাবে? 14 জন্য যদি আমরা 8, 4, 12 এবং 2 কাউন্ট করি, 8 এবং 4 যোগ করলে 12, 12 এবং 2 যোগ করলে 14, এক প্রয়োজন হয় না, তাহলে কত হয়? 1110 হলো। পরবর্তীতে কি আছে? 11 আছে, কি আছে? 11। তারপর হচ্ছে 7 এর বাইনারি অক্টালে যদি বের করি, অক্টালে বের করার জন্য 1, 2, 4, 4, 2, 6, 6, 1, 7, 111। তো 7 এর বাইনারি হচ্ছে 111। এই যে বাইনারির আগে বের করে নিবা, ঠিক আছে। তারপর তোমরা ক্যালকুলেটরে যোগ করবা কি হাতে যোগ করবে সেটা তোমাদের বিষয়। তোমরা যোগ করলে যোগফলটা পাবা। আগে বাইনারি করবা, তারপরে বাইনারি যোগফলটা। আমি যেরকম বেসিক পদ্ধতিতে যোগ শিখাই সেটা হচ্ছে 1 এবং 1 যোগ করলে, দেখো এটা তো একটা বাইনারি যোগ, রাইট? বাইনারি বেস বা ভিত্তি কত? বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2। কেন 2? বাইনারি বেস বা ভিত্তি 2 হওয়ার কারণে এখানে দুইটি অঙ্ক আছে, 0 এবং 1। 0 বা 1 ব্যতীত অন্য কোনো কিছু বাইনারির উত্তর হতে পারে না, ঠিক আছে, বা বাইনারি সংখ্যা পদ্ধতি গ্রহণযোগ্য না। সো 1 এবং 1 যোগ করলে কত হয়? 2। 2 কি গ্রহণযোগ্য? 2 তো গ্রহণযোগ্য না। তাহলে সেই ক্ষেত্রে তার বেস বা ভিত্তি যেহেতু 2, যেহেতু বাইনারির বেস বা ভিত্তি 2, 2 বিয়োগ করলাম। 2 বিয়োগ করাতে ফলাফল কত দাঁড়াচ্ছে? 0। 0 তো আমি বসাতে পারি, বসালাম। কয়টা 2 বিয়োগ করেছি? এই যে আমি যে পদ্ধতিতে বিয়োগ দেখাচ্ছি সেটি কিন্তু বিয়োগের প্রকৃত পদ্ধতি। এই পদ্ধতিতে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবা। কোনো কিছু যোগ করার পর তার যোগফল যদি তার সর্বোচ্চ অঙ্কের বাইরে হয়, সেক্ষেত্রে তার বেস বা ভিত্তি কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করলে 2 থেকে 2 বিয়োগ করলে কত পেলাম? 0। কয়টা 2 বিয়োগ করেছি? একটা। 111 কত হলো? 3। 3 কি গ্রহণযোগ্য? 3ও গ্রহণযোগ্য না। 3 থেকে 2 মাইনাস করলে কত হয়? 1। কয়টা 2 মাইনাস করেছি? একটা। আবার দেখো, আবার যদি যোগ করি, সেই যোগফলটা দেখা যাচ্ছে 2। 2 থেকে 2 মাইনাস করলে 0। ওকে, সরি, 2 এখানে, এই 1টা এখানে বসতো, এখানে একটা 1 ছিল, 7 এর 1 ছিল, 1113। 3 থেকে 3 মাইনাস করলে আবার কত হবে? 1। কয়টা 2 মাইনাস করেছি? একটা। এবার কত হলো? আবার 2 হয়ে গেল। আবার কত হয়ে গেল? 2। সো এই যে 2 হয়ে যাওয়ার ফলে আবার 2 থেকে 2 মাইনাস করলে কত হয়? 0। কয়টা 2 মাইনাস করেছি? একটা। আর তো কিছু অবশিষ্ট নাই, তাই এই 1টা বসে গেল। তাহলে ভ্যালু, বাইনারি ভ্যালু কত দাঁড়াচ্ছে? 10110, রাইট? 10110। এই বাইনারি যোগটা করার পরে, বা তোমরা এটা স্বাভাবিকভাবে যোগ করতে পারো, তোমরা যেভাবে যোগ করে অভ্যস্ত সেভাবে যোগ করলেও হবে। মানে আমার পদ্ধতিতেই যে যোগ করতে হবে এমন কোনো কারণ নাই, ঠিক আছে। সো প্লিজ 0। আচ্ছা, আমরা এই যোগটা একবার রিপিট করি, ঠিক আছে। আমাদের যোগের কোনো একটা জায়গায় একটু ভুল হয়েছে, আমরা পুরোটাই একটু রিপিট করি। আসলে আমি খুব কাছ থেকে বোর্ড দেখছি তো, এই জন্য একটু ত্রুটি বিত্রুটি হতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ই এর ভ্যালু হচ্ছে 1110।
ওকে, আর অপরটা তো বাইনারি দেওয়াই ছিল 111 এবং অপরটা 7 দেওয়া ছিল, 7-এর বাইনারি হচ্ছে 111। ওকে, সো প্লিজ 112, 2 থেকে 2 মাইনাস করলে 0। কয়টা 2 মাইনাস করেছি? একটা, তাহলে 4 হচ্ছে। ওকে, সো 4 থেকে 2 মাইনাস করলে 2, 2 অ্যাকসেপ্টেড না, আবার 2 মাইনাস করলে 0। কয়টা 2 মাইনাস করেছি? দুইটা 2 মাইনাস করেছি। এবার আসলো, এবার 3 হলো, 3 থেকে 2 মাইনাস করলে কত হয়? 1। কত হয়? 1। কয়টা 2 মাইনাস করেছি? একটা, সেই 1 আসলো, আবার 2 হলো, 2 থেকে 2 মাইনাস করলে 0। কয়টা 2 মাইনাস করেছি? একটা 2 মাইনাস করেছি, সে একটা তো আর অবশিষ্ট থেকে গেল, সে এক বসে গেল। তাহলে ভ্যালু হলো 101000। সো এই যে বাইনারির সাথে এটা মিলছে না, আর আমরা জানি রোমান 2 ভুল, তার মানে সঠিক কত? 1 ও 3 সঠিক, 1 ও 3 সঠিক। আশা করি বুঝতে পেরেছো, আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ASCII 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষরকে কোডভুক্ত করা যায়? আমরা জানি ASCII কোড, ASCII যেটা রয়েছে, ASCII মানে আমেরিকান কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, সেটি দুই ধরনের। একটি হচ্ছে ASCII 7 আর একটা ASCII 8। 7-এ 7 বিট থাকে, 7 বিট দ্বারা 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি ভ্যালুকে রিপ্রেজেন্ট করা যায়। তো ASCII 8-এ 8 বিট থাকে, 8 বিট মানে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি ভ্যালুকে রিপ্রেজেন্ট করা যায়। এর খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ রয়েছে। এই যে আমরা 128টির কথা বলছি, এই 128টির মধ্যে প্রতীকের জন্য এবং যান্ত্রিকের জন্য ব্যবহার করার একটা লিমিটেশন আছে। যেমন যান্ত্রিক কাজের জন্য ব্যবহার করা হয় 32টি অঙ্ক এবং প্রতীকের জন্য ব্যবহার করা হয় 96টি। কতটি? 96টি। সো 96 এবং 32 সর্বমোট কতটি? 128টি। তো আশা করি তোমরা বুঝতে পারবা, এরকম প্রশ্ন তোমরা একটু সামনে পাবা। আমরা পরবর্তী পয়েন্টে যাই। তাহলে ASCII 8-এর মাধ্যমে কতটুকু কোডভুক্ত করা যায়? 256টি। কতটি? 256টি। ওকে, সো নেক্সট কোশ্চেন, UTF-8 ইউনিকোড। ইউনিকোডের 3 ধরনের ফরম্যাট রয়েছে, UTF-8 এবং UTF-16 এবং UTF-32। ঠিক আছে, সো ইউটিএফ বলতে মূলত বোঝানো হয়েছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। সো ইউটিএফ কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। কেননা ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট মানে ইউনিকোডকে 8 বিট, 16 বিট বা 32 বিট দিয়ে প্রকাশ করা যায়। এবার যে প্রশ্ন আসছে সেটা 321 এই সংখ্যাটি হতে পারে। অক্টালে বেস বা ভিত্তি 8 মানে 0 থেকে 7, 0 টু 7-এর মধ্যে 321 আছে। ডেসিমালের বেস বা ভিত্তি 10, এর মধ্যে 0 টু 9 তাই। হ্যাঁ, এই 0 টু 9-এর মধ্যে 321 আছে। হেক্সাডেসিমালে সবাই আছে। ঠিক আছে, 0 থেকে একদম F পর্যন্ত। তাহলে 321 সবগুলোই সংখ্যা পদ্ধতি হবে, সবগুলো সংখ্যা পদ্ধতি হবে। এরকম সহজ প্রশ্ন ছিল। এরপর একটা ধারা দেওয়া আছে। ধারার ক্ষেত্রে যেটা করণীয়, ধারার আসলে সাধারণ অন্তর বের করতে হয়। ঠিক আছে, ধারার যেমন আমরা ছোটকালে ধারা চিনে এসেছি 2, 4, 6, তারপর কি 8। তো এদের সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর তো আমরা জানি 2, কিন্তু 2 কিভাবে বের করা যায়? পরবর্তী মান থেকে পূর্ববর্তী মান বিয়োগ করে পাওয়া যায়। 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। তারপরে যে তাদের সেই সাধারণ অন্তর পেয়েছি, সেই সাধারণ অন্তরটাকে কি করতে হয়? তৃতীয় যে পদ থাকে সেই তৃতীয় পদের সাথে কি করতে হয়? তাদের সাধারণ অন্তর যোগ করতে হয়, তাহলে আমরা কাঙ্ক্ষিত মান পাই। এখানেও ঠিক তাই, তাদের সাধারণ অন্তর বের করতে হবে। ডি মানে 13 থেকে ডি থেকে 5 মাইনাস করতে হবে। 13 থেকে 5 বিয়োগ করলে কত হয়? আমরা সবাই জানি 13 থেকে 5 বিয়োগ করলে 8 হয়। এবং এরপরে দেওয়া আছে 15 থেকে ডি মাইনাস করতে হবে। হ্যাঁ, 15 মানে কিন্তু এফ না, হ্যাঁ 15 এটা আলাদা। সো প্লিজ 15 থেকে যদি ডি মাইনাস করি, এর বেস বা ভিত্তি কত? বেস বা ভিত্তি হচ্ছে 16। কত? 16। সো প্লিজ খেয়াল করে দেখো, 5 থেকে ডি মানে 13, ছোট থেকে বড় বিয়োগ করা যায় না। সেটা কথা মাথায় রাখবা, ছোট থেকে বড় যদি বিয়োগ করা না যায় সেক্ষেত্রে বেস বা ভিত্তি ধার নিবা। বেস বা ভিত্তি কত? 16। 16 আর 5 কত হয়? 21। 21 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 8। কয়টা 16 ধার নিয়েছিলাম? একটা, 1 ফেরত দিব। আমি যে প্রক্রিয়ায় বিয়োগ করালাম সেটা হচ্ছে বিয়োগের প্রকৃত নিয়ম। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমরা যে কোনো পদ্ধতিতেই যে কোনো বেস বা ভিত্তিরই বিয়োগ করতে পারবা, শুধু নিয়মটা ছোট থেকে বড় বিয়োগ করা না গেলে বেস বা ভিত্তি ধার নেওয়া। হ্যাঁ, সো 5 থেকে ডি মানে 13 বিয়োগ করা যাচ্ছিল না, 16 ধার নিলাম। 16 ধার নেওয়ার ফলে 21 থেকে 13 বিয়োগ করে 8 পেলাম। কয়টা 16 ধার নিয়েছি? একটা। 1 ফেরত দেওয়ার ফলে 1 থেকে 1 মাইনাস করার ফলে 0 হলো সেটা। ঠিক আছে, অনেকে মনে করে কি এখানে সাধারণ অন্তর যা হবে পরেরটা তো তাই হবে। তো অনেকে এমন হতে পারে না যে প্রথম সাধারণ অন্তরটা ভুল করে ফেলেছে, এমনও তো হতে পারে। সো প্লিজ এরপরে যেটা করব, 5D পেয়েছি,
5D এর সাধারণ অন্তর, D5 এর 15 বলতে 15 এর সাধারণ অন্তর পেয়েছি। এবার যে কাজটা করতে হবে 15 এর সাথে তাদের সাধারণ অন্তর 8 যোগ করতে হবে, যেখানে বেস বা ভিত্তি কত 16। তো যোগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16, কারণ এখানে 0 থেকে F পর্যন্ত 16টি অঙ্ক রয়েছে, যেখানে F এর সর্বোচ্চ মান হচ্ছে 15, অর্থাৎ 15-এর উপরে অন্য কোনো কিছু যোগফল হিসাবে গ্রহণযোগ্য না। তো 5 এবং 8 যোগ করলে কত হয়? 5 এবং 8 যোগ করলে হয় 13। 13 মানে আমরা কত জানি? 13 মানে আমরা জানি ডি। হেক্সাডেসিমালে কি জানি? A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13। সো 13-র জন্য ডি বসালাম, আর এখানে 1 আছে, 1 বসালাম। তাহলে অ্যান্সার কত হলো? 1D। 1D। এই ধরনের ধারা বিগত বোর্ড কোশ্চেনগুলোতে 2বার পড়েছে, তোমরা এটা সতর্কতার সাথে নিবা, কারণ এই টপিক দিয়ে যোগও করা যায়, বিয়োগও করা যায়। ঠিক আছে? অর্থাৎ যোগ বিয়োগ যে পারবে সে ধারা পারবে। এবার একটা মান দেওয়া আছে, বলা হয়েছে রাজীবের একাদশ শ্রেণীতে রোল নাম্বার ছিল, একটা অক্টাল ভ্যালু দেওয়া আছে 77। তো তাকে বাকি 3টা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে কি হবে? সো যদি 3টিতে রূপান্তর করতে বলা হয়, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আগে সেটাকে বাইনারিতে কনভার্ট করে নিবা। ঠিক আছে? 7কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কত পাই? 7কে বাইনারিতে কনভার্ট করলে 111 পাই। ঠিক আছে? অক্টাল থেকে। হ্যাঁ, এই যে এইভাবে 1 2 4 4 2 6 6 1 7, তাহলে কি 1 1 1। আমি ধরে নিচ্ছি কেউ কিছু জানো না, তাই সেভাবে প্রশ্নটা সলভ করছি। এতে সবথেকে ভালো সুবিধা যে পাবে, যে কখনো আইসিডি পড়েনি বা আইসিডি গ্যাপ দিয়ে পড়েছে বা ফাঁকিবাজি করেছে, তার যেন শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান হয়ে যায়। তো এই যে বাইনারি হলো, সো বাইনারির সাথে মিলে যাচ্ছে। এরপরে সেই বাইনারিটাকে আমরা কি করব? ডেসিমাল করব। ডেসিমাল করার জন্য একটা বাইনারিকে ডেসিমাল করার জন্য কি করতে হয়? ডান সাইড থেকে লিখতে হয় 1 2 4 8 16 32। হ্যাঁ, তারপরে সবগুলো যোগ করতে হয়। সো একটা জিনিস মাথায় রাখবা, সবগুলো যদি 1 হয়, মাঝখানে যদি কোনো 0 না থাকে, তাহলে যোগফল বের করার একটা ট্রিক্স আছে। ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে, দেখো এর মাঝখানে কিন্তু কোনো শূন্য নাই, এবং আমি সবগুলো ডাবল ফিগার বসিয়েছি। লাস্টের ফিগারটা কত? 32। 32-এর ডাবল কত? 64। 64 থেকে 1 বিয়োগ করলেই তার যোগফল পেয়ে যাবা 63। ঠিক আছে? এটা সবগুলোর ক্ষেত্রে। যদি এখানে 32 না থাকতো, যদি 16 থাকতো, দেখো 16-র ডাবল কত? 16-র ডাবল হচ্ছে 32। 32 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 31। যোগ করে দেখো। হ্যাঁ, এটা সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। তাহলে খেয়াল করে দেখো 63 হলো। এবার যে ভ্যালুটা পেয়েছিলাম বাইনারি ভ্যালু, সেই বাইনারি ভ্যালুটা থেকে হেক্সাডেসিমাল বের করবো। এটা বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করার ক্ষেত্রে আমাদের র্যাডিক্স পয়েন্টকে নোটিস করতে হয়, বাট এখানে র্যাডিক্স পয়েন্ট দেখতে পাচ্ছি না। নাই মানে কি? ডান দিকে আছে। আমরা যেমন কোনো ব্যাংকে গিয়ে কোনো কিছু লেনদেন করলে দেখাচ্ছে যে 17 টাকা 0 পয়সা। ঠিক আছে? 17 টাকা 0 পয়সা। ঠিক আছে? তো এই যে দশমিক নাই মানে কোন দিকে আছে? ডান দিকে আছে। হেক্সাডেসিমাল হলে কয়টা করে নিয়ে কাজ করতে হয়? 4টা 4টা করে নিয়ে কাজ করতে হয়। তো হেক্সাডেসিমাল থেকে, সরি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করার জন্য প্রত্যেকের নিচে কি লিখতে হয়? 1 2 4 8। কি লিখতে হয়? 1 2 4 8। তারপরে যেগুলো করণীয় সেগুলো হচ্ছে 0-র নিচে যেগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। 0-র নিচে যেগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। এখানে অবশিষ্ট থাকে 2 আর 1, যোগ করলে 3। এখানে সবগুলো অবশিষ্ট থাকে, যোগ করলে হয় 15। 15 মানে F। তাহলে এটাও সঠিক হলো। তাহলে উত্তর হচ্ছে 1 2 ও 3। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, ইমোজি কোন কোডভুক্ত? প্রাচীন পদ্ধতি হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। হ্যাঁ, আমরা জানি সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। তো পূর্বে যে নন পজিশনাল পদ্ধতিগুলো ব্যবহার করা হতো পজিশনালের আগে, সেই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, এবং বর্তমানে সবচেয়ে আপডেট পদ্ধতি সংখ্যা পদ্ধতি হচ্ছে ইমোজি, যেখানে আমরা লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, অ্যাংরি রিয়াক্ট দিয়ে থাকি। এগুলোকে ইমোজি বলা হয়, রাইট? যে আমরা বিভিন্ন ছবি এঁকে নিজেদের প্রকাশ করি। সো এই ইমোজি কোন কোডভুক্ত? বর্তমানে সকল ভাষার সকল বর্ণ কিন্তু ইউনিকোডে অন্তর্ভুক্ত। ইউনিকোডে বর্তমানে অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা হচ্ছে 2020 সাল অনুসারে 154টি। কতটি? 154টি। ইভেন বাংলা ভাষাও কিন্তু ইউনিকোডের অন্তর্ভুক্ত। ওকে, নেক্সট কোশ্চেন, এমন একটা বাইনারি দেওয়া আছে, সেটাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে। সো বাইনারিকে ফার্স্টে কি করবা? বাইনারিকে ফার্স্টে ডেসিমালে রূপান্তর করে ফেলবা। তো আগে তোমরা কি করবা? এটা সময় বাঁচানোর জন্য এই সংখ্যাটাই 3বার পরপর তুলে নিবা। কয়বার তুলে নিবা? রাফে 3বার তুলে নিবা। যদিও তোমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করবা, বাট আমি আমার স্টুডেন্টদেরকে প্রস্তুতির জন্য বলে থাকি যে তোমরা অ্যাডমিশন প্যাটার্নে সবসময় সলভ করার চেষ্টা করবা। সো প্লিজ, আমি যদি এটা ডেসিমালে কনভার্ট করি তাহলে 1 2 4 8 16 32 64 হিসাবে ক্যালকুলেট করতে হবে।
এবং নিয়ম থাকবে 0 নিচে যেগুলো আছে সেগুলো বাদ। হ্যাঁ, তাহলে 8 4 12, 12 2 14, 14 এবং 64, 14 এবং 64 যোগ করলে কত হচ্ছে 78। ওকে, অক্টালের ক্ষেত্রে নিয়ম কি, দশমিক ডান দিকে ধরে 3 বিট 3 বিট 3 বিট ধরে কাজ করতে হবে। এটার ভ্যালু আসবে 1, এটার ভ্যালু আসবে 1, এটার ভ্যালু আসবে 3। ঠিক আছে, সো প্লিজ খেয়াল করে দেখি। আচ্ছা, আমরা একটু রিপিট করি। 1 2 4, 0 নিচে যেটা আছে বাদ, 4 এবং 2 কত হচ্ছে 6 হচ্ছে, 4 এবং 2 কত হচ্ছে 6 হচ্ছে। সো প্লিজ এটার ভ্যালু হচ্ছে 1 1 6। তাহলে 2 ভুল হচ্ছে, তার মানে কত সঠিক, 1 ও 3 সঠিক। আমি 3 নাম্বারটা চেকই করলাম না, তাহলে আমাদের সময় বেঁচে গেল। আইসিটি শিক্ষকের দুইটা সংখ্যা যোগ করতে বলেছিলেন একজন শিক্ষার্থীকে। ঠিক আছে, এই প্রশ্নটা এর আগে বোর্ড কোশ্চিনে এসেছিল। তো সে ভুল করে এরকম একটা সংখ্যা লিখেছে, মানে যোগফলটা যেমনটা হওয়া উচিত ছিল সেটা না করে সে একটা ভুল সংখ্যা লিখে ফেলেছে। তো প্রশ্নে বলেছে সে কত বেশি লিখেছে, মানে সে যেটা লিখেছে ভুল সেটা বেশি লিখেছে সে। তো আইসিটি শিক্ষক যে সংখ্যা দুইটা যোগ করতে বলেছিলেন সেই সংখ্যা দুইটা আগে তুলবা। এবং আমি কেন প্রকৃত নিয়মে যোগ করতে শেখার জন্য বলছি তোমাদের, কেননা এই যে যখন দশমিক সম্পর্কিত ম্যাথগুলো পড়ে যাবে তখন কিন্তু তোমরা সেটা সমাধান টানতে পারবে না, সেটা সমাধান তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে বাইনারি যোগটা সেটা যোগ করব। যোগ করলে ক্লাসে শিক্ষক যে এই দুইটা সংখ্যাকে যোগ করতে বলেছিলেন তার প্রকৃত মান পাবো। তো যোগের ক্ষেত্রে নিয়মটা আমি একটু পূর্বে শিখেছি, যেমন এর বেস বা ভিত্তি 2, 0 বা 1 ব্যতীত অন্য কোনো কিছু উত্তর হিসেবে গ্রহণযোগ্য হবে না। সো প্লিজ খেয়াল করে দেখি, বেস বা ভিত্তি 2 মানে এলা হচ্ছে 0 আর 1। তো 1 আর 0 যোগ করলে কত হয় 1। ঠিক আছে, 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, কেননা বেস বা ভিত্তি 2 যে 0 বসলো। কয়টা 2 মাইনাস করেছি, একটা আসলো। দশমিক হয়েছে তো কি হয়েছে, আসলো 3। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, 1 বসলো। কয়টা 2 বিয়োগ করেছি, একটা। 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি, একটা। আবার 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি, একটা। 3, 3 থেকে 2 মাইনাস করলে কত হয় 1, কয়টা 2 মাইনাস করেছি, একটা। বাস বসাই দিলাম। এটা হচ্ছে প্রকৃত যোগ, এটা হচ্ছে কি প্রকৃত যোগ। আমরা প্রকৃত যোগ পেলাম, কিন্তু শিক্ষার্থী কিন্তু একটা ভুল সংখ্যা লিখে ফেলেছে এবং সে বেশি লিখেছে। তো তার মানটা লিখবো 1 1 0 1 1.11। এটা হচ্ছে সে ভুল করে লিখেছে, কিন্তু প্রকৃত যে মানটা সেটা তো আমরা যোগ করলাম এখানে। তো এই মানটাকে শিক্ষার্থীর যে সংখ্যাটা বেশি লিখে ফেলেছে সেই মানের থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি করতে হবে, এবং বিয়োগ। এবং এই বিয়োগটা খুবই সিম্পল একটা বিয়োগ। ঠিক আছে, 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1, 0 থেকে 0 মাইনাস করলে 0, 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 1 মাইনাস করলে 0। আমরা সবাই জানি বামের শূন্যগুলোর কোনো মূল্য থাকে না, তাই না? তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে 10.10। ঠিক আছে, 10.10। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে সেই প্রশ্নের সমাধান। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এরকম দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলেছে এদের যোগফল বের করো। আশা করি যোগ যেহেতু আমরা করছি তাই এটা খুব আমাদের কাছে খুব কঠিন কোনো কিছু মনে হবে না। আমরা এবার একটু ফ্রিকোয়েন্টলি যোগ করব, এবং তোমরা যারা যোগ শিখে ফেলেছো অলরেডি ভিডিওটা পজ করে যোগ করে দেখবা যে আমার পদ্ধতি অনুযায়ী তোমার যোগ হচ্ছে কিনা। বাইনারি বেস বা ভিত্তি 2 মানে যোগফল হিসাবে 0 বা 1 এর বাইরে কোনো কিছু গ্রহণযোগ্য নয়। তো 0 1 1, ওকে। 1 1 2, 2 তো গ্রহণযোগ্য না, তাহলে 2 থেকে 2 মাইনাস করলে, কেন 2 মাইনাস করেছি, কারণ তার বেস বা ভিত্তি 2 তাই। বিয়োগ করলে কত হয় 0, কয়টা 2 মাইনাস করেছি, একটা আসলো। আবার 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি, একটা। আবার 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি, একটা। 3 হয়ে গেল। এবার 3 থেকে 2 মাইনাস করলে কত হয় 1, কত হয় 1, কয়টা 2 মাইনাস করেছি, একটা। আবার 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি, একটা। 3, 3 থেকে 2 মাইনাস করলে কত হয় 1, কয়টা 2 মাইনাস করেছি, একটা। ওকে, 1 বসে গেল। সো ভ্যালু দাঁড়াচ্ছে 1101010001। ঠিক আছে, একটু দেখবো 11010001। দেখো গ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, আশা করি পারবা এইভাবে যোগ করতে, অ্যাডমিশন অনেক উপকারে আসবে এটা। তারপরে এখানে একটা 13 একটা সংখ্যা, এর 2's কমপ্লিমেন্ট বের করতে বলেছে। 13 তো আমাদের সংখ্যা, রাইট? 13 হচ্ছে আমাদের সংখ্যা। তো 13 এর যদি বাইনারি বের করতে যাই, বাইনারির পদ্ধতিটা হচ্ছে আমরা জানি
বাইনারি পদ্ধতি বের করার জন্য আমরা ডান সাইড থেকে লিখতে হয় আরবি হরফের মতন করে 1 2 4 8। 8-এর ডাবল কেন আমি লিখতে পারবো না? 1 2 4ই কেন লিখলাম? ঠিক আছে, সংখ্যাটা যদি একটু বড় হতো তাহলে আমরা বড় মান লিখতে পারতাম, কিন্তু এমন কোনো কিছু লিখতে পারবো না যেটা 13 থেকে বড় হয়ে যায়। তো কি কি যোগ করলে 13 হয়? এখানে খেয়াল করে দেখো, 8 4 12, 12 1 13, 2 লাগে না, তাহলে ভ্যালু হচ্ছে 1 1 0 1, রাইট? এটা হচ্ছে 13-র বাইনারি। সো প্লিজ খেয়াল করে দেখি, 13 একটা ধনাত্মক সংখ্যা, তার বাইনারি হচ্ছে 1 1 0 1। তো 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট করার জন্য তাকে 8 বিট ধরে কাজ করতে হয়। কয় বিট ধরে কাজ করতে হয়? 8 বিট। 1-এর পরিপূরক করো, 2-এর পরিপূরক করো, কিংবা প্রকৃত মান গঠন পদ্ধতিতে মান বের করো। এখানে 8 বিট ধরে অথবা 16 বিট ধরে কাজ করতে হয়। সো 2-এর পরিপূরকের একটি শর্টকাট পদ্ধতি আছে, একটি সৃজনশীল মানে একটা এমসিকিউ পদ্ধতি আছে, একটা সিকিউ পদ্ধতি আছে। এমসিকিউ পদ্ধতি সরাসরি করা যায়, আর সিকিউ পদ্ধতি অর্থাৎ সৃজনশীল পদ্ধতি নিয়ম 1-এর পরিপূরক করার পরে তার সাথে 1 যোগ। তো যেহেতু আমরা এমসিকিউ সলভ করছি, এমসিকিউ পদ্ধতি ব্যবহার করব। এমসিকিউ পদ্ধতিটা হচ্ছে এমন, আমরা সর্বপ্রথমে যে 1টা পাবো, যদি ডান সাইড থেকে আসি, লাভ এট ফার্স্ট সাইড উইথ 1, ফার্স্ট 1 পেলে 1কে 1-এর জায়গাতেই বসিয়ে রাখবো। ঠিক আছে, ফার্স্ট 1 পেলে, 0 না কিন্তু, হ্যাঁ, 1কে 1-এর পজিশনে পেলে 1কে 1-এর পজিশনে রেখে দিব। 0 পেলে 0 থেকে যেত, কিন্তু লাভ এট ফার্স্ট সাইড উইথ 1 মানে অর্থাৎ 1কে পাওয়ার পর 1-এর পরে যতগুলো বিট থাকবে সবগুলো বিটে কি আসবে? পরিবর্তন আসবে। কি আসবে? পরিবর্তন আসবে। 1 তো পেয়ে গেছি, তারপরে যতগুলো বিট আছে চেঞ্জ হয়ে যাবে। 0 হবে 1 1 0 1 0 0 1 0 1 0 1 0 1। যারা সৃজনশীল পদ্ধতিতে 1-এর পরিপূরকের পর 1 যোগ করে ওই পদ্ধতিতে করে দেখবা যে এটার মানের সাথে মিলে গেছে। তো যদি মানটা এমন হতো, ধরো 12-র বাইনারি যেমন 1 1 0 0, আমি আরো 12 বামে 3টা 0 দিলাম। তো 12-র 2-এর পরিপূরক পদ্ধতিতে লাভ এট ফার্স্ট সাইড উইথ 1, আমি যেমন 0 পেয়েছি 0 বসাবো, 0 পেয়েছি 0 বসাবো। যখন ফার্স্ট 1 পাবো, 1কে 1-এর জায়গাতে বসিয়ে দিব। 0-তে 0 কিন্তু আনচেঞ্জড অবস্থায় ছিল। ঠিক আছে, যখন ফার্স্ট 1 পাবো, 1 পাওয়ার পর বাকি যতগুলো বিট থাকবে সেই বিটগুলো কি করে দিব? পরিবর্তন। 1 হবে 0, 0 হবে 1, 0 হবে 1, 0 হবে 1, 0 হবে 1। ওকে, সো প্লিজ আশা করি বুঝতে পেরেছো তোমরা এই পদ্ধতিতে 2-এর পরিপূরক করা যায়। তোমরা পারছো কিনা আমাকে জানাবা কমেন্টে। আবার একটা বাইনারি মান দেওয়া আছে, সেটাকে রূপান্তর করতে বলেছে। সো এই রূপান্তরটা মনে হয় আমরা এর আগেও করলাম একবার। এরপরে একটা ঋণাত্মক মান দেওয়া আছে। এরকম পদ্ধতি আসলে বোর্ড বই বা অন্যান্য লেখকের বইগুলোতে সাধারণত নাই। সো আমি এই জিনিসটা একটু বুঝিয়ে বলি। রেজিস্টারের স্টোর করতে, হ্যাঁ, কত বিট লাগবে সেটা জানতে চেয়েছে, কত বিটের প্রয়োজন জানতে চেয়েছে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, কোনো কিছু যদি 8 বিটের হয়, কোনো একটি রেজিস্টার যদি 8 বিট হয়, যেমন ASCII 8-এর ক্ষেত্রে দেখেছি আমরা, EBCD কোডের ক্ষেত্রে দেখেছি, 8 বিট হলে সেটি সক্ষমতা 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256টি। কতটি? 256টি। এটি হচ্ছে তার সক্ষমতা। তো এই 256টির মধ্যে অর্ধেক হবে ধনাত্মক, অর্ধেক হবে ঋণাত্মক। ঠিক আছে, অর্ধেক বলতে -128টি হবে ঋণাত্মক আর +127টি হবে ধনাত্মক। কারণ প্রশ্ন আসতে পারে, ধনাত্মক একটা কম হলো কেন? 0-র জন্য। 0কে তো কাউন্ট করা লাগছে, মানে -128 থেকে এদিকে প্লাস হচ্ছে 127 পর্যন্ত, এই 56টি ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করতে পারবে 8 বিট রেজিস্টার। ঠিক আছে, তো এই যে -293, সেটা কি 8 বিট দ্বারা সম্ভব? খেয়াল করে দেখো তো, কারণ -1 থেকে শুরু করে -128 পর্যন্ত চলবে 8 বিট দ্বারা। তাহলে -293কে করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে 16 বিট। কত বিট ব্যবহার করতে হবে? 16 বিট। 16 বিট মানে 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ 65,536টি ভ্যালু, যেটি দ্বারা এই 65,536টি ভ্যালুর মধ্যে আমরা খেয়াল করে দেখব এবং জেনে রাখবো যে -32,768টা ঋণাত্মক মান এবং +32,767টা হচ্ছে ধনাত্মক মান কাউন্ট হবে। ঠিক আছে, যার মধ্যে এটা পড়ে। তাহলে এটার জন্য কত বিট লাগবে? 16 বিট। হ্যাঁ, আর যদি বাইটের কথা বলা হতো তাহলে কত বাইট হতো? 2 বাইট, কারণ আমরা জানি 1 বাইট মানে 8 বিট। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে, প্রথম সংখ্যাটা বলা আছে, দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলেছে। সো ধরো তোমাকে বলা হয়েছে একটি সংখ্যা হচ্ছে 18 এবং অপর সংখ্যা বলা হয়নি, তে বলেছে এদের পার্থক্য হচ্ছে 7। ঠিক আছে, এদের পার্থক্য হচ্ছে 7 বলা হয়েছে। তো প্রথম সংখ্যা বলা হয়েছে এবং এদের পার্থক্য বলা হয়েছে, তাহলে কি আমি প্রথম সংখ্যা থেকে তাদের পার্থক্য বিয়োগ করলে কি আমি দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব না? যেমন 18 থেকে 7 বিয়োগ করলে কত পাওয়া যায়?
11 পাওয়া যায়। তৃতীয় সংখ্যা পেয়ে গেলাম, এখানেও ঠিক তাই। প্রথম সংখ্যা বলা হয়েছে 58 ডেসিমাল, ঠিক আছে, ডেসিমাল। দ্বিতীয় সংখ্যা বলা হয়নি, এদের পার্থক্য বলা হয়েছে 1f হেক্সাডেসিমাল, 1f হেক্সাডেসিমাল। তবে সমস্যাটা হচ্ছে কি, এখানে প্রত্যেকটা অপশনই বাইনারিতে দেওয়া আছে। তাহলে আমাদের যে প্রথম সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রথম সংখ্যাটা আমাদেরকে বাইনারিতে মান বের করতে হবে। 58 এর বাইনারি বের করব। সো 58 এর বাইনারি বের করার জন্য আমরা ডান সাইড থেকে লিখব 1 2 4 8 16 32, বাট 64 আমরা লিখতে পারবো না, কারণ আমরা এমন কোনো কিছু লিখতে পারবো না যেটা 58 থেকে বড় হয়ে যায়। একটা ডেসিমাল থেকে বাইনারি মান বের করার নিয়মটা হচ্ছে এরকম। এরপর আমরা কাউন্ট করে দেখব কি কি যোগ করলে 58 হয়। বাম সাইড থেকে যোগ করব, লিখবো ডান দিক থেকে, যোগ করব বাম দিক থেকে। 32 16 48, 48 8 56, 56 এবং 2 58, 4 এবং 1 প্রয়োজন হয় না। তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে 1 1 1 0 1 0। ওকে, তাহলে আমরা প্রথম সংখ্যাটা বাইনারিতে বের করলাম। এবার দ্বিতীয় সংখ্যাটা কি, দ্বিতীয় সংখ্যাটা আমরা বাইনারিতে বের করব। সো একটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি বের করতে গেলে কয়টা করে বিট লাগে, ওই যে 1 2 4 8 করে, তাই না? প্রত্যেকটা অঙ্কের জন্য 1 2 4 8 করে কাজ করতে হয়। যেমন 1 এর জন্য কি লাগে, 1 এর জন্য শুধু 1 লাগে, প্লিজ 1 এর জন্য 1 লাগে, বাকিগুলো লাগে না। তাহলে কি 0 0 0 1। এফ মানে 15, 15 এর জন্য কি লাগে 8 4 12 12 2 14, 14 1 15, 1 1 1 1। এই যে বাইনারি। সো খেয়াল করে দেখো, আমি যদি বামে 3টা শূন্য বাদও দিয়ে দিই, বামে 3টা শূন্য যদি আমি বাদও দিয়ে দিই, এখানে টোটাল বিট কয়টা 1 2 3 4 5, এখানে কয়টা 1 2 3 4 5 6। তাহলে এখানে কি করেছিলাম, প্রথম সংখ্যা থেকে তাদের সাধারণ অন্তর বিয়োগ করে দ্বিতীয় সংখ্যার মান পেয়েছিলাম। এখানে কি তাই করতে হবে। প্রথম সংখ্যা ছিল কি 1 1 1 0 1 0, এটা থেকে দ্বিতীয় সংখ্যা মানে তাদের সাধারণ অন্তর কত, 5টা 1, কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করব। তো 0 থেকে 1 মাইনাস করা, বিয়োগের নিয়মটা হচ্ছে ছোট থেকে যদি বড়, একটু আগে আমি যোগের নিয়ম শিখিয়েছি, এখন বিয়োগের নিয়ম। ছোট থেকে যদি বড় বিয়োগ করা না যায়, ছোট থেকে বড় বিয়োগ করা না গেলে তার বেস বা ভিত্তি ধার নিতে হয়। যেমন একটা ক্ষেত্রে 16 ধার নিয়েছিলাম, সো 2 ধার নিলাম, 2 থেকে 1 বাদ দিলে 1, কয়টা 2 ধার নিয়েছি, একটা। 1 আর 1 2 হয়ে যাচ্ছে। আবারও দেখো 1 থেকে 2 মাইনাস করা যাচ্ছে না, কত ধার নিব 2, 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে 1, কয়টা 2 ধার নিয়েছি, একটা। 1 আর 1 2, 0 থেকে 2 মাইনাস করা যায় না, কত ধার নিব 2, 2 থেকে 2 বাদ দিলে 0, কয়টা 2 ধার নিয়েছি, একটা। 1 আর 1 2, আবার 2 হয়ে যাচ্ছে। আবার দেখো 1 থেকে 2 মাইনাস করা যায় না, 2 ধার নেওয়ার ফলে 3 হয়েছে, 3 থেকে 2 বিয়োগ করা যায়, 1 বসালাম, কয়টা 2 ধার নিয়েছি, একটা। আবারও 3 থেকে 2 বিয়োগ করলে 1, কয়টা 2 ধার নিয়েছি, একটা। 1 থেকে 1 মাইনাস করলে 0। তো বামের 0টা যদি আমরা কেটে দিই, ঠিক আছে, তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে 1 1 0 1 1। আমরা একটু খুঁজবো এমন কোনো অপশন আছে কিনা, 1 1 0 1 1, ক নাম্বার অপশন। ওকে, এই পদ্ধতিতে তোমরা বিয়োগ পারছো কিনা আমাকে জানাবা। আর যদিও তোমাদের অপশনাল অপশন আছে ক্যালকুলেটর, বাট এটা আমি অ্যাডমিশনের জন্য বললাম। এরপরে খুব একটা ক্রিটিক্যাল কোশ্চিন আছে, এই কোশ্চিনটাকে অনেকে গুরুত্ব দিতে চায় না। 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশের নাম্বার সিস্টেমের বোর্ড বইয়ের প্রথম 3-4টা পৃষ্ঠায় বেশ কিছু ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে মনে করত, সেটা হবে খ্রিস্টীয় অনুশাসকেরা। ঠিক আছে, যেখান থেকে 3 নম্বর অধ্যায় শুরু হয়েছে তার 2টা পৃষ্ঠা পরেই দেখবা এই কনসেপ্টটা দেওয়া আছে। ওকে, সো আশা করি এটা গুরুত্ব দিবা। আবার একটা বাইনারি দেওয়া আছে, সেটাকে ডেসিমাল অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলেছে। তো আমি কি বললাম, এরকম বাইনারি মান দেখতে পেলে আগে বাইনারিটা তুলে নিবা, তারপরে বাইনারি তুলে নেওয়ার পরে 3বার তুলে নিবা। 3বার তুলে নিলে এবার ডেসিমাল বের করার ক্ষেত্রে কি করতে হয়, ডেসিমাল বের করার ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয়, ডান সাইড থেকে 1 2 4 8 16 32। তো যেগুলো আছে সেগুলো বাদ, যেমন 16 বাদ, 0 নিচে যেগুলো আছে সেগুলো বাদ, 32 8 40 40 4 44 44 2 46। ওকে, অক্টালের ক্ষেত্রে 3 বিট 3 বিট করে, এর ভ্যালু দাঁড়াচ্ছে 6। ঠিক আছে, এর ভ্যালু দাঁড়াচ্ছে 5। ওকে, 5 6 অক্টাল, ঠিক আছে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয়টা করে, 4টা 4টা, এর ভ্যালু 2, এর ভ্যালু দাঁড়াচ্ছে 7 2 7। ঠিক আছে, 2 7, বাট এখানে 2f আছে, 3 ভুল, তার মানে 1 ও 2 সঠিক। পরবর্তী প্রশ্নে চলে যায়। এমন একটা সংখ্যা দেওয়া আছে, পরের মান, পরের মান মানে 1 যোগ, পরের মান মানে কি,
4 এর মান মানে 1 যোগ। সো এরকম একটা হেক্সাডেসিমাল আছে, 1 যোগ করতে বলেছে। খুবই সিম্পল এটা। এ মানে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, 11 মানে বি, তাহলে অ্যান্সার হচ্ছে 5B। খুবই সিম্পল একটা অ্যান্সার। হ্যাঁ, কমপ্লিকেটেডও থাকতে পারে। যেমন আমি এই প্রশ্নটা একটু বিকল্প পদ্ধতিতে দেখাই। 1F এর পরের মান জানতে চেয়েছে হেক্সাডেসিমালের। তো 15 আর 1 16, বেস বা ভিত্তি 16 হলে অ্যালাও 15 পর্যন্ত, বেস বা ভিত্তি 8 হলে অ্যালাও 7 পর্যন্ত, কেননা 0 থেকে স্টার্ট হচ্ছে। 15 1 16, 16 থেকে 16 বাদ দিলে কত হয়? 0। কয়টা 16 বাদ দিয়েছি? কয়টা 16 বাদ দিয়েছি? একটা 16 বাদ দিয়েছি, একটা আসলো 1 আর 1 2। ঠিক আছে, এমনও প্রশ্ন বোর্ড কোশ্চিনে এসেছে। এর পরবর্তী মানে চলে যায়। একজন শিক্ষক তার আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন। আতিক বলল তার বয়স এমন একটা বাইনারি। তো বলেছে তার সমকক্ষ মান কোনটা। তো দেখো আমরা দুইটা অপশন দেখছি, অক্টালে আছে, একটা ডেসিমাল একটা হেক্সাডেসিমাল। তাহলে আমরা ফার্স্টে সেটাকে অক্টালেই রূপান্তর করার চেষ্টা করব। অক্টালে রূপান্তর করলে 3 বিট, 3 বিট নিয়ে কাজ করব। এর ভ্যালু দাঁড়াচ্ছে 4, এর ভ্যালু দাঁড়াচ্ছে 2। ঠিক আছে, সো আমরা যেহেতু দুইটা অপশন অক্টালে দেওয়া আছে, তাহলে মিলিয়ে দেখছি যে অ্যান্সার মিলে গেছে। হ্যাঁ, বাট 2 4 কিন্তু ডেসিমালও আছে, অক্টালও আছে। একটু সাবধানে অপশনটা পূরণ করবা। এরপরে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হেক্সাডেসিমালে কত। ঠিক 10 বছর পর, মানে একজন শিক্ষক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলেন, সে তার রোল নাম্বার বয়স বললো। তো বলছে 10 বছর পর তার বয়স কত হবে, হেক্সাডেসিমালে কত হবে 10 বছর পর। তো ফার্স্ট অফ অল এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য, যেহেতু মানটা 10 বছর পর চেয়েছে, অনেকে যেটা করে এই বাইনারিটা তুলে নেয়। প্লিজ, এই বাইনারিটা তুলে নেওয়ার পর 10 যোগ করে ফেলে। বাট একটু বুঝে দেখবা, 10 বছর পর বলেছে, এই 10টা মূলত আসলে একটা ডেসিমাল সংখ্যা। ডেসিমাল 10-এর বাইনারি হচ্ছে 1010 বাইনারি, তারপরে না যোগ করা যাবে। এবার যোগ করি আমরা, 0 0 0 0 1 1 0 1 1 1 1। এরপরে যেটা করতে হবে সেটাকে আমরা কি বলেছে, হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলেছে। হেক্সাডেসিমালে প্রকাশের জন্য 4 বিট নাকি, আবার 4 বিট নিয়ে কাজ করতে হয়। তো এর ভ্যালু দাঁড়াবে 14, অর্থাৎ ই। কিভাবে ই বের করছি একটু দেখাও দিই। আমরা যদি ডান সাইড থেকে কাউন্ট করি 1 2 4 8, ডান সাইড থেকে 1 2 4 8 কাঠামোটা ব্যবহার করা হয় সবসময় রানে। তো এখানে আমরা যদি বাদ দিয়ে দিই, খেয়াল করে দেখো, 0-র নিচে যেগুলো আছে সেগুলো বাদ, তাহলে এখানে থাকি শুধু 1। এখানে 0-র নিচে যা আছে বাদ, 8 4 12 এবং 2 14, 14 মানে ই। তাহলে ফলাফল কত দাঁড়ালো, 1E হেক্সাডেসিমাল। পরবর্তী প্রশ্ন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, আমরা একটু জেনে রাখবো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এটা অনেকে ভুল করে, অনেকে বলে মনে করে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি 4 প্রকার। না, নাম্বার সিস্টেম প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল। পজিশনাল কোনগুলো, এই যে আমরা যাদের বেস বা ভিত্তি দেখছি, যাদের নিজস্ব মান আছে, যাদের স্থানীয় মান আছে, অর্থাৎ বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো পজিশনাল। আর এগুলো ব্যতীত পূর্বে যে পদ্ধতিগুলো ব্যবহার হতো সেগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি বলা হয়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি ছিল, রোমান সংখ্যা ছিল। রোমান সংখ্যা কি অপশনে আছে না, এই রোমান সংখ্যা, এটার মান কত 5। আসলে রোমান সংখ্যাকে নন পজিশনাল বলার কারণ হচ্ছে, দেখো এই 5-এর আগে 1 বসলে সেটার থেকে 1 বিয়োগ হয়ে যায় 4, এই 5-এর পরে 1 যোগ বসলে আবার সেটা যোগ হয়ে যায় 5, এটা মানে 1। আরেকটা এরকম সেম চিহ্ন ডান পাশে বসলে 2 হয়ে যায়, আরেকটা সেম চিহ্ন বসলে কত হয়ে যায়, 3 হয়ে যায়। অর্থাৎ এর কোনো নিজস্ব মান নাই। ঠিক আছে, নিজস্ব মান না থাকার কারণে এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষক করিমকে জিজ্ঞাসা করলেন তোমার রোল নম্বর কত। সে হেক্সাডেসিমালে তার উত্তর দিল। হেক্সাডেসিমাল দেখেই বোঝা যাচ্ছে, কেননা সেটা ABCDEF কিছু ব্যবহার করলে সেটা হেক্সাডেসিমাল। তো তার দশমিক মান কত, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই সৃজনশীল পদ্ধতিতে। তো কোনো সংখ্যা পদ্ধতিকে, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, 10। ঠিক আছে, আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, 10। তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। কি বলা হয়, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। অন্য কোনো সংখ্যা পদ্ধতিকে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, এখানে তার বেস বা ভিত্তি যেহেতু 16 লিখবা, তারপরে তার পাওয়ারগুলো দিবা। পাওয়ারগুলো কি কি, দশমিক থেকে ডান সাইড থেকে বামে 0 এবং 1,
ঠিক আছে, এভাবে তার স্থানীয় মান দিবা, প্রত্যেকটা অঙ্কের নিচে তার স্থানীয় মান দিবা। অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমাদের সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম নিজস্ব মান গুণিত স্থানীয় মান। স্থানীয় মান কিভাবে লিখবা? প্রথমে তার বেস বা ভিত্তি দিবা, তারপরে দশমিকের যতই ডান থেকে বামে আসবা পাওয়ারগুলো কন্টিনিউয়াসলি বাড়বে। যদি ভগ্নাংশের দিকে যেটা -1 -2 -3 হতো, এবার যেটা করব নিজস্ব মান গুণিত স্থানীয় মান। ঠিক আছে, 3 × 16⁻1 প্লাস d × 16⁻0। আমরা জানি 16⁻1 মানে 16, 3 × 16, ঠিক আছে, আর d মানে 13, এবং আমরা এটাও জানি 16 এটা অনেকে ভুলে যায়, 16⁻0 মানে 1। মনে রাখবো হাতি টু দি পাওয়ার যদিও 0 হয় ফলাফল কত হবে? 1। তাহলে 16⁻0 মানে হচ্ছে কত? হচ্ছে 1। তাহলে 3 × 16 48 আর 13 × 1 = 13, 48 এবং 13 যোগ করলে কত হচ্ছে? আমরা এখানে 61 পাচ্ছি। ঠিক আছে, সো আশা করি আমরা এই ধরনের পদ্ধতি যদি সৃজনশীলও পারে তাও করতে পারবো। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে গেছি। শিক্ষক করিমকে জিজ্ঞাসা করলো তোমার ক্লাসের রোল কত? করিম উত্তর দিল 3D। ঠিক আছে, এর আগেরটাই 3D এর সাথে একটা ডেসিমাল যদি যোগ করি তাহলে সংখ্যাটি কত হবে? একটা হেক্সাডেসিমালের সাথে ডেসিমাল কিন্তু যোগ করা যায় না। তো ফার্স্ট অফ অল কি করতে পারবো, যেখানে এখানে আমি দেখতে পাচ্ছি যে সব ধরনেরই সংখ্যা পদ্ধতি আছে। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এরকম অবস্থায় তাকে বাইনারিতে কনভার্ট করে নাও। 3 এর ভ্যালু কত পাবো বাইনারিতে? 0 0 1 1, ডি মানে হচ্ছে 13, 1 1 0 1। ঠিক আছে, এবং 5 একটা ডেসিমাল সংখ্যা, এই 5 ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করলে আমরা ভ্যালু পাবো 1 0 1। এরপরে তাকে যোগ করে নিব। ঠিক আছে, যোগ করার ক্ষেত্রে দেখি 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি? একটা। 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি? একটা। আবার 0, আবার একটা 1 আসলো, আবার 0, আবার একটা 1 আসলো, আবার 0, আবার একটা 1 আসলো। ঠিক আছে, এভাবে বাইনারি মান বের হলো। সেই বাইনারি মানটা হচ্ছে 1, তারপরে 4টা 0 1 0। তো দেখো 1 4টা 0, তারপরে কি 1 0 হওয়ার কথা। ঠিক আছে, বাট এখানে কি 1 0 হয়েছে? হয়নি। তাহলে এটা বাইনারি হচ্ছে না। এবার এই বাইনারিটাকে আমরা ডেসিমালে কনভার্ট করার চেষ্টা করব, ডেসিমাল করে দেখবো যে সেটা হয় কিনা। 1 2 4 8 16 32 64। সো জিরোর নিচে যেগুলো আছে সেগুলো বাদ হয়ে যাবে, জিরোর নিচে যেগুলো আছে সেগুলো বাদ। ঠিক আছে, তাহলে অবশিষ্ট থাকবে কি 64 আর 2 কত? 66। দেখো 66 কিন্তু অপশনে আছে। ঠিক আছে, তাহলে আমরা আগে বাইনারি করব, তারপর ডেসিমাল করব, তারপরে প্রয়োজন মতো হবে অক্টাল এবং হেক্সাডেসিমাল করব। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, একটা বাইনারি দেওয়া আছে, সেটা ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল বের করতে হবে। তো আগে ডেসিমাল বের করে নিব। ডেসিমাল বের করলে আমরা দেখতে পাবো, দেখি 1 2 4 8 16 32 বসাবো। জিরোর নিচে যেটা আছে সেটা বাদ। ঠিক আছে, জিরোর নিচে যেটা আছে সেটা মান বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে 4 2 6 6 16 22 22 এবং 32 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 54 পাবো। ওকে, ডেসিমাল ঠিক আছে। এরপরে যেটা করব, অক্টালের জন্য 3 বিট করে নিব। এটার ভ্যালু 6, এটার ভ্যালু 6, অক্টাল মিলে যাচ্ছে। এরপরে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যাব। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয় বিট করে? 4 বিট, 4 বিট করে নিব। এটার ভ্যালু দাঁড়াবে 3, এটার ভ্যালু দাঁড়াবে 6, হেক্সাডেসিমালও মিলে যাচ্ছে। হ্যাঁ, যদিও তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, উত্তর হচ্ছে 1 2 ও 3। পরবর্তী প্রশ্ন, 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি কম্পিউটার গুণের কাজ করে যোগের মাধ্যমে, ভাগের কাজ করে বিয়োগের মাধ্যমে, এবং বিয়োগের কাজ করে যোগের মাধ্যমে। তাহলে সব কাজ কে করে? তাহলে প্লিজ উত্তর দাও, সব কাজ কে করে? যোগের মাধ্যমে। ঠিক আছে, সো 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, যোগ করে বিয়োগ বের করা হয়। যদি তোমাকে বলা হয় 7 এবং 5 এর পার্থক্য বের করো, যদি কন্ডিশন দিয়ে দেয় যোগের মাধ্যমে পার্থক্য বের করো, সেটা শুধুমাত্র সম্ভব 2 এর পরিপূরকে। সেক্ষেত্রে কি করতে হয়? দুজনের মধ্যে যে ছোট তাকে ঋণাত্মক মান বের করে বড়টা ধনাত্মক মানের সাথে ছোটটা ঋণাত্মক মান যদি যোগ করা হয় তাহলে পার্থক্য বের করা যায়। সেক্ষেত্রে কি হয়? প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়, তখন কিন্তু বিয়োগ করা যায়। তাহলে যোগের মাধ্যমে কি করা যায়? 2 এর পরিপূরক ব্যবহার করা হয়। এরপরে একজন ফল বিক্রেতা এত টাকার আপেল, ঠিক আছে, তারপরে এই যে এরকম
মূল্যের কমলা বিক্রয় করে সে এই পরিমাণ লাভ করে, হ্যাঁ, তার লাভটাকে আমরা সে যে পরিমাণ প্রফিট করেছে সেটা আমরা সবুজ কালি দিয়ে দেখালাম। তো বলেছে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ, মানে বিক্রেতা যেটা লাভ করেছে সেটা দশমিক পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। 20 একটা অক্টাল, ঠিক আছে, এটা কি দশমিক পদ্ধতিতে। একটু আগে আমরা দেখলাম অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমাদের নিজেদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়মটা হচ্ছে তার বেস বা ভিত্তি আগে লিখব, তারপর ডান সাইড থেকে তার ঘাত বা পাওয়ার লিখব, ঠিক আছে, এরপরে গুণ করব, নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করব। অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম এটা। জিরোর সাথে যাই গুণ করি ফলাফল 0। 8 মানে 8, 2 × 8 কত হচ্ছে 16। তাহলে দশমিক পদ্ধতিতে তার মান হচ্ছে 16। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। একজন ফল বিক্রেতা এরকম মূল্যের আপেল এবং কি কমলা বিক্রি করেছেন, ঠিক আছে, তো তিনি প্রফিট করেছেন এই পরিমাণ তিনি প্রফিট করেছেন। তো বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে জানতে চেয়েছেন, মানে তিনি টোটাল যে বিক্রি করেছেন তার বিক্রয় মূল্যটা অক্টালে জানতে চেয়েছেন। সো একটা দেখতে পাচ্ছি একটা বিক্রয় তিনি 5A বিক্রি করেছেন, ঠিক আছে, আর একটা হচ্ছে কি 50 অক্টাল, একটা হেক্সা একটা অক্টাল। আবার জানতে চেয়েছে মোট বিক্রয় মূল্য। তাহলে একটা অক্টাল আছে আর একটা হেক্সাডেসিমাল আছে, তাহলে এই হেক্সাডেসিমালটাকে যদি অক্টাল করে ফেলি তাহলেই তো প্রবলেমটা সলভ। এটার জন্য যেটা করতে হবে, এই যে 5A আছে, 5A হেক্সাকে আগে বাইনারিতে কনভার্ট করা লাগবে। ক্যালকুলেটরে সরাসরি করা যায়, আগে বাইনারি করার পর সৃজনশীল পদ্ধতির নিয়ম হচ্ছে এরকম, বাইনারি করার পর সেটাকে অক্টাল করতে হয়, 3 বিট 1 3 2। তাহলে এটার অক্টাল হচ্ছে 1 3 2, আর এটা তো অক্টালে আসেই 50। সো প্লিজ যোগ করি, এটা অক্টাল যোগ, এই যোগটা ওই যে বেসিক নিয়মটাই ব্যবহার করা হবে। যোগ করার ক্ষেত্রে তার বেস বা ভিত্তি 8, মানে অ্যালাউ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এর বাইরে কোনো কিছু অ্যালাউ না। তো 0 2 যোগ করলে 2, 3 5 যোগ করলে 8, 8 থেকে 8 মাইনাস করলে কত হয় 0। কয়টা 8 মাইনাস করেছি একটা 8 মাইনাস করেছি, 1 বসাই দিলাম, 1 আর 1 কত হলো 2, ঠিক আছে। তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে কত 202। পরবর্তী প্রশ্ন, জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়, ঠিক আছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং সেটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। যে বলা হয়েছিল না খ্রিস্টীয় অনুশাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে মনে করত, তার দেখবা কয়েক লাইন ওপরেই বোর্ড বইয়ে 3য় অধ্যায় শুরু হওয়ার পর 2য় পৃষ্ঠায় গিয়ে দেখবা এই কনসেপ্টটা লেখা আছে। হ্যাঁ, রোমান সংখ্যা পদ্ধতি জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি যা এখনো ব্যবহার করা হচ্ছে, এটা বোর্ড বই থেকে এসেছে। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, ঠিক আছে, যেমন 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 থাকতে পারে, 7 থাকতে পারে, কারণ 0 to 7, 0 1 2 3 4 5 6 7, কিন্তু 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 8 থাকতে পারে না। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। পরবর্তী প্রশ্ন, এমন দুইটা বাইনারি মান দেওয়া আছে, সেটা যোগ করতে বলেছে। সো আগে বাইনারি মান দুইটা তুলে নিব, আমরা যা যা আছে তুলে নেওয়ার পরে এই দ্বিতীয় মান তোলার ক্ষেত্রে একটু সতর্ক থাকবো। দেখো আমি দ্বিতীয় মানটা তুলছি, দ্বিতীয় মানটা আমরা দশমিক আগে বসাবো, তারপরে বামের অংশটুকু লিখবো 101, তারপর ডানের অংশটুকু লিখবো 101। তো তোমাদের একটা কথা বলে রাখি, ক্যালকুলেটরের মাধ্যমে এই দশমিক থাকা সত্ত্বেও মানটা বের করা যায়। তোমরা একটা কাজ করবা, যে কয়েকটা বিট এর ঘাটতি রয়েছে সেই কয়েকটা বিট দিয়ে দিবা, দশমিক তোলার দরকার নেই, দশমিক ছাড়াই তোমরা কি করবা, ক্যালকুলেটরে পরস্পর দুইটা সংখ্যা তুলবা, কিন্তু অবশ্যই এই শূন্যগুলো দিতে হবে কিন্তু, হ্যাঁ, এই শূন্যগুলো দেওয়ার পরে সেটা। তাহলে এটা তোলার পর যদি এটা তুলো তাহলে কিন্তু ফলাফল বের হয়ে যাবে। তো আমরা যে পদ্ধতিতে শিখেছি সে পদ্ধতিতে করি, 0 1 1 1 1 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি একটা, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি একটা, 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি একটা, আবার 0, কয়টা 2 মাইনাস করেছি একটা, আবার 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছি একটা। সো জয়টা ঘর পর দশমিক ছিল সেটা দিয়ে দিবা, কয় ঘর পর দশমিক ছিল 4টা ঘর পর, তো 4টা ঘর পর দশমিক দিয়ে দিলাম। তো 1 4টা 0,
0,111। এই যে দেখো ক নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্ন, ওই যে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য অ্যাসকি কোডে কতটি কোড ব্যবহার করা হয়? ঠিক আছে, আমি কি বললাম, যান্ত্রিকের জন্য কতটি ব্যবহার করা হয়? যান্ত্রিক হচ্ছে প্রথম 32টি ব্যবহার করে, ঠিক আছে। আর প্রতীকের জন্য ব্যবহার করা হয় কি? প্রতীকের জন্য ব্যবহার করা হয় অ্যাসকি 7-এর ক্ষেত্রে বাকি 96টি, কারণ অ্যাসকি 7-এর ক্যাপাসিটি হচ্ছে 128টি। কতটি? 128টি। কার ক্ষেত্রে? অ্যাসকি 7-এর ক্ষেত্রে। সো প্লিজ, অ্যাসকি 7-এর ক্ষেত্রে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় 32টি অংশ। তারপরে এরকম একটা হেক্সাডেসিমাল মান দেওয়া আছে। ফার্স্টেই তাকে যেটা করব সেটাকে বাইনারিতে কনভার্ট করে নিব, ঠিক আছে। বাইনারিতে কনভার্ট করলে এর মান 10-এর সাপেক্ষে 1010, বি এর মান 1011। তো এই বাইনারিতে কনভার্ট করে দেখতে পাচ্ছি যে তার বাইনারি মান ঠিক আছে। তারপর তাকে ডেসিমাল করে নিব। ডেসিমাল করতে গেলে দেখি 1 1 2 3 4 8 16 32 64। তো জিরোর নিচে যেগুলো আছে সেগুলো বাদ, ঠিক আছে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে। 64 আর 16 80, 80 আর 4 84, 84 আর 3, ঠিক আছে। আমরা যদি এই যোগটা করি তাহলে দেখছি যেটা ডেসিমাল ভ্যালুটা মিলছে না, ঠিক আছে। 1 2, আচ্ছা আমরা বাইনারি মানটা লিখে আরেকবার লিখি, আমরা কোথাও হয়তো ভুল করেছি। এর মান হচ্ছে 1010, বি এর মান 1011, রাইট। এবার তার 1248 ফরম্যাটটা বসিয়ে ডেসিমাল বের করবো। একটু বড় করে লিখবা, তাহলে আমার মতো এই ধরনের সমস্যা হবে না। সো নিয়মটা হচ্ছে জিরোর নিচে যা যা আছে তা কেটে দিবা। কেটে দিই আমরা, যা যা আছে কেটে দিই। ওকে, 128 যে মানটা লিখছি সেই মানটা ডেসিমালের সাথে মিলছে না, তাহলে উত্তর হচ্ছে 3 ভুল। তার মানে কত সঠিক? 1 ও 2 সঠিক। ওকে, নেক্সট কোশ্চেন। একটা বড় বাইনারি মান লেখা আছে। সো বাইনারি মানটা তোমরা তুলবা। এত বড় বাইনারি মান দেখে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। কিভাবে তুলতে হয় তা আমি দেখালাম। আচ্ছা, এভাবে তোলার পরে যদি কোথাও শূন্যের ঘাটতি থাকে শূন্য দিয়ে দিবা, ঠিক আছে। তারপর ক্যালকুলেটার এই দশমিক ছাড়াই একটা থেকে আরেকটা বিয়োগ করে নিবা। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যদি 9 বিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই বিয়োগ বা যোগফলটা নাও প্রদর্শিত হতে পারে। হ্যাঁ, 8 বিট হলে যোগফল প্রদর্শন করবে 9 বিট পর্যন্ত, আর বিয়োগফলের ক্ষেত্রে 9টা বিট পর্যন্তই প্রদর্শন করবে। সেখানে 9টা বিট লাকি যে তোমরা এটা ক্যালকুলেটারে পারবা, তবে দশমিক তোলা যাবে না। আমি যে পদ্ধতিতে বিয়োগ শিখিয়েছি সে পদ্ধতিতেই শেখাই, বেস বা ভিত্তি 2। বিয়োগের ক্ষেত্রে নিয়ম, ছোট থেকে বড় বিয়োগ করা না গেলে বেস বা ভিত্তি ধার নিব। 2 থেকে 1 বাদ দিলে 1, কয়টা 2 ধার নিয়েছে? একটা। আবার ধার নিই, 2 থেকে 1 বাদ দিলে 1, কয়টা 2 ধার নিয়েছে? একটা। 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1। ওকে, আচ্ছা আমরা দশমিক যে অংশটুকু বের করলাম দেখবো এটা কার সাথে সাথে মিলছে। দেখো এই 3টার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা অপশন কিন্তু ছোট করতে পারছি না। আবার দেখি 0 থেকে 1 মাইনাস করা যায় না, তাই 2 ধার নিলাম। 2 থেকে 1 মাইনাস করলে 1, কয়টা 2 মাইনাস করেছে? একটা। আবার 2 ধার নিলাম। 2 থেকে 1 মাইনাস করলে 1, কয়টা 2 মাইনাস করেছে? একটা। 1 1 2। 0 থেকে 2 মাইনাস করা যায় না, 2 ধার নিলাম। 2 থেকে 2 মাইনাস করলে 0, কয়টা 2 মাইনাস করেছে? একটা। 1 থেকে 1 মাইনাস করলে 0। বামের যদি 2টা 0 কেটে দিই তাহলে ফলাফল দাঁড়াচ্ছে 1 1। তবে একটু খুঁজে দেখি 1 1 আছে কিনা। এই দেখো ক নাম্বারে। নেক্সট কোশ্চেন, এই যে একটা বাইনারি মান দেওয়া আছে, আমরা আগে অপশন দেখি। অপশন সবগুলো হেক্সাডেসিমাল। তাহলে ফার্স্ট অফ অল এই যে বাইনারিটা আছে সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। এটা বাইনারিকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য দশমিক নিয়ে 4টা বিট ধরে কাজ করতে হয়, এবং মানটা বের করার পদ্ধতি সবার নিচে লিখতে হয় 1 2 4 8, 0 নিচে যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হয় নাকি। তাহলে মান কত দাঁড়ালো? 4। 4 হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু, রাইট। এই হেক্সাডেসিমাল ভ্যালু কার মান বের হলো? এটা। এবার 1a হেক্সার সাথে অপর হেক্সাডেসিমাল 4 যোগ করব। এ মানে 10, বেস বা ভিত্তিতে 16, তাই না। 10 আর 4 14, 14 মানে ই। তাহলে কত ফলাফল দাঁড়ালো? 1e। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। ও সরি, উই অলরেডি ডান। ঠিক আছে, আমাদের অলরেডি সব ধরনেরই বোর্ড কোশ্চেন সলভ হয়ে গেছে। আমরা এই সময়টুকুতে কি সলভ করলাম? আমরা সলভ করলাম 3 নাম্বার অধ্যায়ের প্রথম অংশ, তার নাম্বার সিস্টেমের 23 এবং 24 সালের বিগত সালে যতগুলো বোর্ডে যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন, ঠিক আছে। আমরা অলমোস্ট 38টা প্রশ্ন সলভ করেছি।
তো আশা করি তোমরা এখানে উপকৃত হলে। যাদের যেটা বুঝতে সমস্যা হয়েছে বলবা আমাকে, তখন আমি সেটা আরেকবার বুঝিয়ে দিব, ঠিক আছে, বা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু এটা ক্যালকুলেটিভ বিষয়, তোমরা ক্যালকুলেটর দিয়েই করার চেষ্টা করবা, বা দশমিকের ক্ষেত্রে যে আমি ট্রিক্সগুলো শিখিয়ে দিয়েছি সেটা অ্যাপ্লাই করবা। এবং আশা করি তোমাদের পরীক্ষাটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এবং অ্যাডমিশনের জন্য তোমরা অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করার মানসিকতা রাখবা। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি ক্লাসে, যেখানে আমরা অন্য কোনো অধ্যায়ের সবগুলো 23 এবং 24 সালের বোর্ড কোশ্চেন সলভ করবো। আসসালামু আলাইকুম।